রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের আকাশসীমার কাছে ভারতের মিসাইল পরীক্ষা, আতঙ্ক উপকূলীয় অঞ্চলে। তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে তোলপাড়, শান্তি চুক্তি স্বাক্ষরের আগে যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলা হরমুজ প্রণালীতে। বাংলাদেশের আকাশসীমার কাছে শুক্রবার সন্ধ্যায় দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত। মিসাইলটির ধোঁয়া বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, সুন্দরবন, নোয়াখালী, সাতক্ষীরা সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে দেখা গেছে। এ ঘটনায় উপকূলীয় অঞ্চলের অনেকের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিসাইলটির দীর্ঘ ধোঁয়ার রেখা, যা অনেকের কাছে রহস্যজনক হিসেবে মনে হয় প্রথমে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারত আগেই বঙ্গোপসাগরে তাদের সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানিয়েছিল। এর ফলে 4 থেকে 9 মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরীক্ষার জন্য নোটিশ টু এয়ারম্যান বা নোটাম জারি করা হয়েছিল। এতে ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় 3-3.5 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমায় বিধি নিষেধ ছিল বলে উল্লেখ করা হয়। এই দ্বীপ থেকেই ভারত নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে। অগ্নি মিসাইল উৎক্ষেপণের ফলে কক্সবাজার সমুদ্র সৈকতের পশ্চিম আকাশে রহস্যময় দীর্ঘ আলোর রেখা দেখা যাওয়ায় সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে কক্সবাজার সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় বিরল আলোর রেখা দেখা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আকাশে দীর্ঘ আলোর মতো একটি রেখা স্পষ্ট হয়ে উঠলে সেখানে উপস্থিত পর্যটক ও স্থানীয়রা অবাক হয়ে যান। অনেকের মধ্যে তখন ভীতি ছড়িয়ে পড়ে। সাধারণত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যখন 80 থেকে 100 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের বাইরে যায়, তখন এর নির্গত ধোঁয়ার উপর সূর্যের আলো পড়ে। এর ফলে একটি উজ্জ্বল, আঁকাবাঁকা ও অদ্ভুত আকৃতির দৃশ্য তৈরি করে। সামরিক ক্ষেত্রে তুরস্ক আরেকটি যুগান্তকারী অধ্যায়ে প্রবেশ করেছে। তুরস্কের এই বিস্ময়কর সাফল্য অনেকটা ঢাকা পড়েছে ইরান যুদ্ধের ডামাঢোলের কারণে। তবে ইরান যুদ্ধের চাদর সরিয়ে ধীরে ধীরে বিশ্বের সমরাঙ্গন ছাড়িয়ে সর্বত্র আলোচনা তৈরি করছে তুরস্কের এই নীরব সাফল্য। গত 5 মে থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয় শাহা ডিফেন্স শো 2026। এই মেলায় তুরস্ক প্রথম দিনই হাজির করে ইলদেরিমহান নামে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। কোনো ধরনের প্রচারণা ছাড়া আকস্মিক বিশাল এই মিসাইল দেখে অনেকের তখন চোখে খোর লাগার মতো অবস্থার সৃষ্টি হয়। মুহূর্তে বিশ্বের প্রভাবশালী অনেক গণমাধ্যমে এই মিসাইলের খবর প্রকাশিত হলেও এ নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না, কারণ যুদ্ধের উত্তেজনাকর বিভিন্ন খবরের আড়ালে অনেকটা চাপা পড়ে যায় খবরটি। ইলদেরিমহান মিসাইলের পাল্লা 6000 কিলোমিটার এবং এটি 3 টন ওজনের বোমা বহনে সক্ষম। মিসাইলটির গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি বা ম্যাক 25। মিসাইলটির নির্মাতা দেশটির শীর্ষস্থানীয় মিসাইল নির্মাতা ও প্রতিরক্ষা শিল্প রকেটসান। মিসাইলের জ্বালানি হিসেবে তরল নাইট্রোজেন টেট্রোসাইড ব্যবহার করা হয় এবং 4টি রকেট প্রোপালশন ইঞ্জিন দ্বারা চালিত। নতুন এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে তুরস্ক বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো এই ধরনের অস্ত্রধারী অল্প কয়েকটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো। সমর বিশ্লেষকদের মধ্যে এটিকে একটি যুগান্তকারী উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে, যা দেশটিকে বিশ্বের সেরা দেশগুলোর কাতারে নিয়ে এসেছে। কোন মিসাইলের পাল্লা কমপক্ষে 5500 কিলোমিটার হলে তাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হিসেবে গণ্য করা হয়। তুরস্ক এখন পর্যন্ত স্বল্প ও মাঝারি পাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং গত বছর তারা হাজির করেছে তাদের প্রথম হাইপারসনিক মিসাইল টাইফুন ব্লক 4। তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি আরেকটি কারণে বিশ্বের সমরাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে, সেটি হলো এর উচ্চ গতি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি গতির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হলো অ্যাভানগার্ড। রাশিয়ার তৈরি এই মিসাইলের গতি শব্দের তুলনায় 27 গুণ বেশি। এরপর গতির দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে চীনের DF-41। এর গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি। তুরস্কের ইলদেরিমহান মিসাইলটিরও গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি এবং সেই হিসেবে এটির অবস্থান বিশ্বের
শীর্ষে দ্বিতীয়। গতির দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মিনিটম্যান 3 ব্যালিস্টিক মিসাইল। এর গতি শব্দের তুলনায় 23 থেকে 24 গুণ বেশি। তবে কোনো কোনো প্রতিবেদনে এটির গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি হিসেবে উল্লেখ করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার তার সাপ্তাহিক বিবৃতিতে জানিয়েছে, ইলদিরিম হান মিসাইলের পরীক্ষা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরিকল্পিত সময়সূচি অনুযায়ী মাঠ পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত কাজ চলছে। ইস্তানবুল ডিফেন্স শোতে তুরস্ক সহ 120টি দেশের 17,000 কোম্পানি অংশ নিয়েছে। এর মধ্যে 263টি বিদেশি কোম্পানি। মেলায় অংশ নিয়েছেন 30,000-এর বেশি প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এই মেলা থেকে তুরস্ক রেকর্ড $8 বিলিয়ন সমরাস্ত্র বিক্রির অর্ডার পেয়েছে প্রথম 3 দিনের মধ্যে। এর মধ্যে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে 16টি কিজিলেলমা মনুষ্যবিহীন ফাইটার জেট কেনার চুক্তি করেছে। সাহা ডিফেন্স শোকে বিভিন্ন গণমাধ্যম তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মেলায় তুরস্ক 203টি নতুন সমরাস্ত্র হাজির করেছে, যার মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের রকেট ও ড্রোন বিমান। মেলার আয়োজক সাহা ইস্তাম্বুল নামের একটি প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান হলেন বের-আক্তার ড্রোন নির্মাতা সেলজুক বের-আক্তারের ভাই হালুক বের-আক্তার। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে যখন একটি শান্তি চুক্তির কাছাকাছি, তখন উভয় দেশ বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালীতে পাল্টা হামলায় জড়িত হয়েছে। শুক্রবারও হরমুজ প্রণালী ও এর আশেপাশের এলাকায় চলে এই হামলার ঘটনা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ওমান সাগরের কাছে ইরানের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। জবাবে ইরান ফার্স্ট বোট থেকে যুক্তরাষ্ট্রের রণতরী লক্ষ্য করে গুলি ছুড়েছে। ইরানের বিপ্লবী গার্ড IRGCর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওশেন কয় নামে একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়ার জোন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী এলাকায় F-18 হর্নেট বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে ইরানের একটি তেল ট্যাঙ্কারে। হামলার ফলে জাহাজটি সাগরে ডুবে গেছে, তবে এর নাবিকদের ভাগ্যে কি ঘটেছে তা প্রকাশ করা হয়নি। হামলার সময় জাহাজটিতে জ্বালানি তেল ছিল না বলে উল্লেখ করা হয়েছে। হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আর্মি। এতে দেখা যায়, বিমান থেকে জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে বোমা হামলার ফলে মুহূর্তে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ধরনের হামলা পাল্টা হামলার সম্ভাব্য শান্তি চুক্তির ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ওদিন রাতের মধ্যে ইরানের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার কথা যুদ্ধ বন্ধের লক্ষ্যে। ট্রাম্প বলেন, আমি ইরানের পক্ষ থেকে বড় ধরনের কিছু একটা আশা করছি। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখতে শক্ত অবস্থান নিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, কোনো মতেই ইউরেনিয়াম রাখতে পারবে না তেহরান, তা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে নিয়ে যেতে হবে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানি কর্মকর্তারা বলছেন, দেশের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তারা কোনো ছাড় দেবেন না। তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর এবং সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার আমেরিকান দাবি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ইরান সব রণাঙ্গনে যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি চাইছে। তেহরান এই নিশ্চয়তা চায় যে যুদ্ধ আর পুনরায় শুরু হবে না। ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ চলবে না। তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান প্রণালীটি পুনরায় খুলে দেবে। কয়েক মাস ধরে চলা উত্তেজনা, সামরিক হামলা, পাল্টা আক্রমণ এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক উদ্বেগ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল ইরানকে চাপে ফেললেও কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল আনতে পারেনি, বরং পরিস্থিতি এমন দিকে গড়িয়েছে যেখানে দীর্ঘস্থায়ী অচলাবস্থা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানকে এমন অবস্থায় নিয়ে আসা যাতে তেহরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বাধ্য হয়, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমায় এবং মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে তোলা প্রক্সি নেটওয়ার্ক দুর্বল করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে তাদের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথগুলোর অন্যতম এই প্রণালীতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করছে এবং বিভিন্ন দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক উপস্থিতি বাড়ানোর মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বড় ভুল ছিল এমন সব দাবি সামনে আনা যা ইরানের দৃষ্টিতে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ইরানের কাছে তাদের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো শুধু সামরিক সক্ষমতা নয়, বরং এগুলো শাসন ব্যবস্থা টিকে থাকার উপাদান। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কৌশল কোয়ারসিভ ডিপ্লোম্যাসি বা জবরদস্তিমূলক কূটনীতির একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংকটে এই কৌশল ব্যবহার করা হলেও সফলতার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল প্রতিপক্ষকে এমন কিছু করতে বলা যা তার অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে না দাঁড়ায়। কিন্তু ইরানের ক্ষেত্রে ওয়াশিংটনের দাবি কার্যত একতরফা নিরস্ত্রীকরণের সমান। ফলে তেহরান এই চাপকে আলোচনার অংশ হিসেবে নয়, বরং শাসন ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের প্রতিক্রিয়ার পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তেহরান পশ্চিমা বিশ্বের প্রতি গভীর অবিশ্বাস নিয়ে নিজেদের নিরাপত্তা নীতি গড়ে তুলেছে। ইরানের ইসলামী বিপ্লবের পর ইরান ইরাক যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং বারবার সামরিক হুমকি দেশটির রাজনৈতিক নেতৃত্বকে এমন ধারণায় নিয়ে গেছে যে শক্তিশালী প্রতিরোধ ছাড়া রাষ্ট্র টিকিয়ে রাখা সম্ভব নয়। ফলে যুক্তরাষ্ট্র যত বেশি সামরিক চাপ প্রয়োগ করছে, ইরান তত বেশি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল 2018 সালে যুক্তরাষ্ট্রের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে ওয়াশিংটনের একতরফাভাবে বেরিয়ে আসা। তেহরানের দৃষ্টিতে এটি ছিল একটি বড় ধাক্কা, কারণ ইরান মনে করে তারা আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চললেও যুক্তরাষ্ট্র রাজনৈতিক পরিবর্তনের কারণে যে কোনো সময় অবস্থান বদলে ফেলতে পারে। এই অভিজ্ঞতা বর্তমান সংকটে নতুন কোনো আলোচনার সম্ভাবনাকেও জটিল করে তুলেছে। ইরানি নেতৃত্ব এখন শুধু অর্থনৈতিক ছাড় নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা এবং আন্তর্জাতিক গ্যারান্টি চায়। বর্তমান যুদ্ধে ইরানের বড় শক্তি হয়ে উঠেছে তাদের অসমমিত যুদ্ধ কৌশল। সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় সম্ভব নয় বুঝেই তেহরান গত 2 দশকে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার সক্ষমতা এবং প্রক্সি নেটওয়ার্কের উপর জোর দিয়েছে। ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানের মিত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থ ও মিত্রদের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এর ফলে যুদ্ধ শুধু 2 রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া একটি বহুস্তরীয় সংঘাতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান পুরো প্রণালী বন্ধ করতে সক্ষম না হলেও তারা এমন নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারছে যাতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বিমা খরচ বেড়ে যাচ্ছে। এর ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়ছে এবং অনেক দেশ জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে। অর্থনৈতিক দিক থেকে এই যুদ্ধের বড় প্রভাব পড়ছে ইউরোপ ও এশিয়ার উপর। ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই জ্বালানি সংকটে থাকা ইউরোপ নতুন করে চাপের মুখে পড়েছে। অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতিগুলো উদ্বিগ্ন। তেলের দাম বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়বে, মুদ্রাস্ফীতি তীব্র হবে এবং বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। ফলে অনেক দেশই চাইছে দ্রুত কূটনৈতিক সমাধান বের হোক। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা পাচ্ছে রাশিয়া। জ্বালানির উচ্চমূল্য মস্কোর জন্য অর্থনৈতিক সুবিধা তৈরি করছে। একই সঙ্গে আন্তর্জাতিক মনোযোগের একটি অংশ ইউক্রেন যুদ্ধ থেকে সরে গিয়ে মধ্যপ্রাচ্যের দিকে চলে আসছে। অন্যদিকে চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করে নিজের আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে। বেইজিং একদিকে তেহরানের জন্য অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করছে, অন্যদিকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও নিজেকে তুলে ধরছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলও চাপে পড়েছে। ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলা করা, কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংকট তৈরি হওয়ায় বিপুল পরিমাণ সামরিক সম্পদ ও রাজনৈতিক মনোযোগ সেই অঞ্চলে ব্যয় হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের মিত্ররা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে ওয়াশিংটন কি একই সঙ্গে একাধিক কৌশলগত ফ্রন্ট সামাল দিতে পারবে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে নির্বাচন সামনে থাকলে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। একদিকে কঠোর অবস্থান ধরে রাখার চাপ রয়েছে, অন্যদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাজনৈতিক ক্ষতির শঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই সংকটের সমাধানে যুক্তরাষ্ট্রকে বাস্তববাদী হতে হবে। প্রথমত, ইরানের পূর্ণ নিরস্ত্রীকরণ সম্ভব নয়, এই বাস্তবতা মেনে নিতে হবে। দ্বিতীয়ত, তেহরানকে এমন অর্থনৈতিক ও রাজনৈতিক প্রণোদনা দিতে হবে যাতে তারা আলোচনায় আগ্রহী হয়। তৃতীয়ত, ভবিষ্যতে চুক্তি ভেঙে না ফেলার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রয়োজন। এক্ষেত্রে চীন, ইউরোপীয় দেশ এবং উপসাগরীয় কিছু রাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। তবে এই পথ সহজ হবে না, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা, বিশেষত ইসরায়েলের ইরানের প্রতি বড় ধরনের ছাড় দেওয়ার বিরোধিতা করবে। তারা মনে করে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক ভবিষ্যতেও তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে থাকবে। ফলে ওয়াশিংটনের জন্য ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এই সংঘাত আবারও প্রমাণ করেছে যে আধুনিক বিশ্বে শুধু সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা আগেই দেখিয়েছে দ্রুত সামরিক বিজয় মানেই স্থায়ী রাজনৈতিক সমাধান নয়। একই বাস্তবতা এখন ইরান সংকটেও স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাস্তব কূটনীতি মানে শুধু প্রতিপক্ষকে চাপ দেয়া নয়, বরং তার নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক বাস্তবতাকেও বিবেচনায় নেয়া। ইরানের ক্ষেত্রে সেটি আরও গুরুত্বপূর্ণ, কারণ তেহরান তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে সরাসরি শাসন ব্যবস্থার নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখে। ফলে যে কোনো আলোচনায় এই বিষয়টি বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত প্রায় সব যুদ্ধই কোনো না কোনো আলোচনার টেবিলে গিয়ে শেষ হয়। প্রশ্ন হলো, সেই আলোচনা কত দ্রুত শুরু হবে এবং ততদিনে কত ক্ষতি হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এই সংকটের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরান কতটা বাস্তববাদী হতে পারে তার উপর। যদি উভয় পক্ষই নিজেদের সর্বোচ্চ দাবিতে অনড় থাকে, তাহলে দীর্ঘস্থায়ী অচল অবস্থা অব্যাহত থাকবে। আর যদি সীমিত হলেও পারস্পরিক সমঝোতার পথে এগোনো যায়, তাহলে অন্তত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ এড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হলো, সামরিক শক্তি গুরুত্বপূর্ণ হলেও তা কখনোই কূটনীতির বিকল্প হতে পারে না। শক্তিশালী রাষ্ট্রগুলো প্রায় মনে করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে যে কোনো প্রতিপক্ষকে নতি স্বীকার করানো সম্ভব। কিন্তু বাস্তবে রাজনৈতিক বাস্তবতা, জাতীয় নিরাপত্তা বোধ এবং কৌশলগত ধৈর্য অনেক সময় সামরিক শক্তিকেও সীমাবদ্ধ করে দেয়। ইরান সংকট সেই বাস্তবতারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান। প্রচন্ড হামলার মুখে মার্কিন জাহাজগুলো ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুক্রবার ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে হরমুজ প্রণালীর কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। এর পরপরই
ইরানি নৌবাহিনী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, কমব্যাট ড্রোন এবং রকেট ব্যবহার করে মার্কিন ডেস্ট্রয়ারগুলোতে পাল্টা আঘাত হানে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রের দেওয়া তথ্য মতে মার্কিন বাহিনী জাস্ক উপকূলীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালীর দিকে যাওয়া একটি ইরানি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালায়। একই সময় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের বিপরীত দিকে প্রণালীতে প্রবেশ করার সময় আরেকটি ইরানি জাহাজও আক্রান্ত হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের পাল্টা হামলাকে বিস্তৃত ও সুসমন্বিত অপারেশন হিসেবে বর্ণনা করেছে। তাদের নৌ কমান্ডার জানান, মার্কিন জাহাজগুলো সতর্কতা উপেক্ষা করে অগ্রসর হলে তারা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও জানান, ইরানি হামলায় মার্কিন সামরিক সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার মুখে 3টি মার্কিন যুদ্ধজাহাজ দ্রুত হরমুজ প্রণালী এলাকা ছেড়ে পালিয়ে যায়। ট্যাঙ্কারে হামলার পাশাপাশি মার্কিন বাহিনী তাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের দক্ষিণ উপকূলীয় বেসামরিক এলাকাগুলোতেও বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপের নিকটবর্তী এলাকাগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সতর্ক করে বলেছেন, যে কোনো আগ্রাসন বা লঙ্ঘনের বিরুদ্ধে ইরান বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই কঠোর জবাব দেবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক্সে এক বার্তায় ওয়াশিংটন ও তার মিত্রদের উদ্দেশ্যে আরব্য প্রবাদের বরাত দিয়ে লিখেছেন, যদি সিংহের দাঁতগুলো উন্মুক্ত দেখতে পাও তবে মনে করো না যে সিংহ হাসছে। এদিকে ওমান উপসাগরে সমুদ্র সীমা লঙ্ঘনের অভিযোগে ওশান কোই নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত এবং আদালতের নির্দেশে এই বিশেষ অভিযান চালানো হয়। জব্দকৃত ট্যাঙ্কারে রপ্তানিযোগ্য তেলের একটি চালান ছিল। নৌবাহিনীর কমান্ডো এবং মেরিন সেনারা জাহাজটি আটক করে ইরানের দক্ষিণ উপকূলে নিয়ে যায় এবং পরবর্তীতে তা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, ট্যাঙ্কারটি আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের জাতীয় স্বার্থ ও তেল রপ্তানি প্রক্রিয়ার ক্ষতি করার চেষ্টা করছিল। বিবৃতিতে বলা হয়, ইরানি নৌবাহিনী আঞ্চলিক জলসীমায় দেশের সম্পদ ও স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। যে কোনো লঙ্ঘনকারী বা আক্রমণকারীর বিরুদ্ধে কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করা হবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি গোপনীয় মূল্যায়ন প্রতিবেদনের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের পরও ইরান অন্তত আরও 3 থেকে 4 মাস শক্তিশালী প্রতিরোধ বজায় রাখতে সক্ষম। এই প্রতিবেদন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রকাশ্য দাবির ঠিক উল্টো দিক প্রকাশ করছে, যা তেহরানের উপর মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, কয়েক সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামোর ক্ষতি হলেও তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো শক্তিশালী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের আগের তুলনায় ইরানের 75% মোবাইল লঞ্চার এবং 70% ক্ষেপণাস্ত্র মজুদ এখনো অক্ষত আছে। এর বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে, তাদের হয়তো মাত্র 18 থেকে 19% অবশিষ্ট আছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের প্রায় সব ভূগর্ভস্থ সংরক্ষণাগার আবার চালু করতে সক্ষম হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র মেরামতের পাশাপাশি নতুন ক্ষেপণাস্ত্র সংযোজনও চালিয়ে যাচ্ছে। এক সিনিয়র মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সিআইএ এর পূর্বাভাসের চেয়েও দীর্ঘ সময়ে ইরান চাপ সহ্য করতে পারবে। তিনি বলেন, ইরানের নেতৃত্ব আরো বেশি সংকল্পবদ্ধ এবং তারা বিশ্বাস করে যে তারা মার্কিন ধারণার চেয়ে বেশি সময় টিকে থাকতে পারবে। ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে দীর্ঘস্থায়ী অবরোধের মুখেও এ ধরনের শাসন ব্যবস্থা বছরের পর বছর টিকে থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে স্পষ্টভাবে বলেছেন, ইরান কখনো কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি প্রশ্ন তোলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধান সামনে আসে তখনই কেন যুক্তরাষ্ট্র হঠকারী সামরিক পথ বেছে নেয়? এটি কি স্রেফ চাপে ফেলার কৌশল, নাকি কোনো ষড়যন্ত্রকারীর ফাঁদে পড়ে মার্কিন প্রেসিডেন্ট আবারও কোনো চোরাবালিতে পা দিচ্ছেন? তিনি বলেন, কারণ যাই হোক না কেন ফলাফল একই, ইরানিরা কখনো চাপের কাছে মাথা নত করে না। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন সময় এলো
যখন গত বৃহস্পতিবার রাতে ইরানের কেশম দ্বীপের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বন্দর স্থাপনা বাহমান পিয়ার আক্রান্ত হয়েছে। হরমুজ প্রণালীর কাছে ইরানের সশস্ত্র বাহিনী এবং শত্রুপক্ষীয় ইউনিটের মধ্যে প্রচণ্ড গোলাগুলির সময় এই ঘটনা ঘটে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির মতে বাণিজ্যিক এই পিয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফক্স নিউজ জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী কেশম এবং বন্দর আব্বাসে এই হামলা চালিয়েছে, তবে তারাই কে যুদ্ধের সূচনা বলতে নারাজ। ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান সরাসরি জড়িত ছিল। আরাকচি মার্কিন মিডিয়া ও সিআইএ এর একটি রিপোর্ট সরাসরি প্রত্যাখ্যান করেন, যে রিপোর্টে দাবি করা হয়েছিল যুদ্ধের আগের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার মজুদ বর্তমানে 75% নেমে এসেছে। এর জবাবে আরাকচি বলেন, সিআইএ এর তথ্য ভুল। 28 ফেব্রুয়ারির তুলনায় আমাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ও লঞ্চার সক্ষমতা 75% নয়, বরং বর্তমানে তা 120% দাঁড়িয়েছে, আর আমাদের জনগণকে রক্ষা করার প্রস্তুতি 1000%। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে নিজেদের সহজাত আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেছে ইরান। শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এক চিঠিতে এই কড়া বার্তা দেন। জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো ওই চিঠিতে ইরাভানি সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের বিস্তারিত চিত্র তুলে ধরেন। ইরানি দূত তার চিঠিতে উল্লেখ করেন, জাস্ক বন্দর এবং হরমুজ প্রণালীর কাছে দুটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলা এবং ইরানের উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক হামলাগুলো সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি স্পষ্টভাবে বলেন, এই উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো 8 এপ্রিল স্বাক্ষরিত যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এটি জাতিসংঘের সনদেরও পরিপন্থী। রাষ্ট্রদূত ইরাভানি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে তার ফলাফল হবে বিপর্যয়কর। এটি কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করবে, যার জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনও তেহরানের পর্যালোচনায় রয়েছে, তবে এই বিষয়ে ওয়াশিংটনের দেওয়া কোনো সময়সীমা মানতে নারাজ ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাংবাদিকদের এসব তথ্য জানান। মার্কিন প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবটি এখনও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছালে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব। যুক্তরাষ্ট্র ইরানের জবাবের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি পুনরায় নিশ্চিত করেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। তিনি জোর দিয়ে বলেন, আমরা আমাদের কাজ করছি এবং এই ধরনের কোনো লাইনের দিকে আমরা নজর দিচ্ছি না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানিয়েছিলেন, ওয়াশিংটন ওই দিনই ইরানের কাছ থেকে জবাব পাওয়ার আশা করছে। বাঘাইয়ের বক্তব্য মূলত রুবিওর সেই প্রত্যাশার পাল্টা জবাব। ভেনেজুয়েলা থেকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হলেও ইরানের ক্ষেত্রে নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার একটি পুরনো গবেষণা চুল্লি থেকে 13.5 কেজি ইউরেনিয়াম সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার দখলের মার্কিন প্রচেষ্টা এখনও সফলতার মুখ দেখেনি। মার্কিন জ্বালানি বিভাগ এবং যুক্তরাজ্যের যৌথ অংশগ্রহণে এই অভিযানটি পরিচালিত হয়। বিবৃতিতে একে প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের ফসল এবং আমেরিকা, ভেনেজুয়েলা ও বিশ্বের জন্য এক বড় জয় হিসেবে বর্ণনা করা হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, কারাকাসের কাছাকাছি একটি স্থান থেকে সংগৃহীত এই তেজস্ক্রিয় পদার্থগুলো দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় সমুদ্র ও স্থলপথে পরিবহন করা হয়েছে। বর্তমানে এগুলো দক্ষিণ ক্যারোলিনায় মার্কিন জ্বালানি বিভাগের একটি নিরাপদ স্থাপনায় রাখা হয়েছে। গত 3 জানুয়ারি মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে অবরোধ আরোপের পর ভেনেজুয়েলা নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছিল মার্কিন বাহিনী। ভেনেজুয়েলা সফল হলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার মার্কিন লক্ষ্যটি এখন পর্যন্ত অধারা। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের 40 দিন পর অন্তত 100 দফায় ইরানি পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্র সাময়িক বিরতি ঘোষণা করতে বাধ্য হয়। বর্তমানে ওয়াশিংটন ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করলেও তেহরান সেই গুরুত্বপূর্ণ সমুদ্র পথের উপরে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী বলপূর্বক উন্মুক্ত করার অভিযান আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।